যেখানেই যায় খুঁজে বাই করতে খালি ফোন দিতে খালি খুঁজে বাই করতে বাসায় এসে বলতে না ওরা ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনি হ্যাঁ হ্যাঁ আমি আসতে চান কিনা হসপিটাল আসতে চান তারপরে যে আপনার পজিটিভ আমাকে একদম ফার্স্ট যেটা এটা তো সিনড্রোম তো আমার পুরো আসে গেছে এর আগে নমুনা দেওয়ার সাথে সাথে তারপরে আমাকে ফোন দিছে একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছি যে আপনার তাই বলছে আমি কক্সবাজারে আছি আমি দেখি আবার পরের দিন সকালে 10টা-11টার দিকে আমার কাছে মেসেজে আমি নেগেটিভ এখন আসি না এখন ওইটা আমি রেখে দেখেছি নেগেটিভ নেগেটিভ যত মেসেজ আসবে আসুক আমার তো অবস্থা খারাপ এক্সারসাইজ জ্বর সর্দি কাশি সব এসে গেছে আমার কাছে এখানে মেসেজের জন্য তো আর আমি নেগেটিভ পজিটিভ নিয়ে তো ইয়ে করতে পারি না আর তাছাড়া আমাকে ফোন দেওয়া হয়েছে তো আমার চিকিৎসার আনন্দ হয়ে গেছে তখন ওরা বলতেছে আপনি আরও খোঁজ খবর মেসেজ তো ভুল হইতে পারে আর তাছাড়া তো আমার আছে আমার তো অলরেডি অবস্থা খারাপ তো এখন আবার ওই যে নাম্বার থেকে আমাকে ফোন দিও আবার টেকনাফ থেকে একটা মহিলা মেয়ে লোক যতবার রিপোর্ট হয়ে গিয়ে ব্যাপারে সববার 94 একটা নাম্বার থেকে ফোন দিচ্ছে আবার ওরা বলতো যে যদি কোনো সমস্যা হলে এখানে ফোন এই নাম্বারে ফোন করা যায় তা আমি ফোন দিছি ওকে বলছি ওকে নাম টাম দিছি বলছি আমাকে ফোন করে এরকম একটা নাম্বার থেকে ফোন করে বলা হয়েছে পজিটিভ আবার মেসেজ নেই তো ও বলতেছে ও একটা কুর্তি সেই বললো এখানে একটা মায়েরা তারপরে আমি এইগুলো তো বুঝতেছি না তারপর ওই যে নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে পজিটিভের কথা বলছি ওখানে ফোন দিয়েছিলাম ওখানে ফোন দিলে আপনার সাথে এখন একটা গুরুত্বপূর্ণ আপনার কলটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কর্তব্যরত একটা চিকিৎসক আপনার ফোনটা রিসিভ করবে এই যে বলতে থাকে 2-5 মিনিট এই কথা বলতে বলতে 2-5 মিনিট বা অটোমেটিক কেটে যায় এরকম দুবার হয়েছি দুবার হওয়ার পর আমি আর এগুলো নিয়ে আর মাথা কামাই নেগেটিভ পজিটিভ কী পাইছি আমার তো অবস্থা কারণ আমি আগে চিকিৎসা করি তখন আবার আমি 11 দিনের মাথায় আমি আবার নমুনা দিচ্ছি সবাই কিন্তু মানে একটু ভালো লাগতেছে সবাই নমুনা দেওয়ার জন্য পাগলামি করে আব্বু নিজেই দিছে দিবা তা আমি মনে মনে ভাবতেছি একটা রূপ ভালো লাগলে তো ভালো হয়ে যায় না এটা 2 সাইড দিতে হবে আর তাছাড়া খুব তাড়াতাড়ি যদি আমি নমুনা দিই আবার যদি নেগেটিভ পজিটিভ আসে তাহলে তো জানি না এর তাড়াহুড়া করে লাভ নেই থাকতেছি তাড়াহুড়া করে লাভ নাই আমারটা আমার ভালো লাগবে আমার জ্বর কাশি সব মানে চলে যায় আমার নিজে থেকে বুঝতে পারি যাতে আমি ভালো হয়ে গেছি তখন আমি নমুনা দিই আমার কিন্তু ধরেন যে 29 তারিখ নমুনা দিচ্ছি তো আমার 27 তারিখ থেকে খুব ভালো লাগতো 27 আমার ডাক্তারও বলতেছে আপনি নমুনা দিচ্ছি 27 তারিখ আমি ডাক্তারকে বলতেছি না যে আমার নমুনা তো আমি ওই ডাক্তারই আইসে আবার 29 তারিখ জানি না না ওরা তো ভর্তি হওয়ার সাথে সাথে স্যাম্পল নেবে না এটা একটা মানুষের একটা ইয়া নাই না ওরা তো ন্যূনতম ওদের একটা চিকিৎসা দিবে তারপরে আমার নমুনা নেই ওনার তো আপনার আমার হিসাবে উনি 27 তারিখ ইয়া দিছে তো আপনার নমুনা দিছিল তো 28 তারিখ পজিটিভ ধরে 27 তারিখ থেকে বা 28 তারিখ থেকে 14 দিন করে না ওরা ওইখান থেকে প্রয়োজনে আর 2 দিন আগে নেবে 12 দিনের দিন নেবে আমার হিসাবে এভাবে নেওয়া দরকার এভাবে করাও দরকার কারণ কি জন্য ওনার করোনা ভাইরাসটা যাচ্ছে না কি জন্য আমারটা গেছে একটা কারণ আছে ওরটা যাচ্ছে না আরেকটা কারণ আছে ওনার তো এখান থেকে হয়েছে উনি যেদিন থেকে রোজা ধরতে পারতেছে না যেদিন থেকে অবস্থা খারাপ লাগতেছে একটু কাশতেছে ওই দিন থেকেই ওনার করোনা নিয়ে ওষুধটা শুরু হয়েছে
ওর কিডনি সমস্যা এই সমস্যা স্ট্রোক স্ট্রোক কিচ্ছু না, বাসায় মূলত ওর ফ্যাট কষা নিয়ে শুরু হয়েছে যে করোনা। যখন ঈদের দিন আমরা যখন ফুটু পালং বেসরকারি হসপিটাল ভর্তি হয়েছি ওখানে যখন হরিতে নিরীক্ষা করছে ওখানে বলছি কিডনির সমস্যা ধরা খাইছে প্লাস নিউমোনিয়ার ভাব আছে। তো এখন নিউমোনিয়ার ভাব যখন আসে ও একটু যখন কাশতেছে আব্বুও কিছু তত্ত্ব আব্বুও ওইটা নিয়ে ভাবছে মানে যে হয়েছে, কিন্তু ওইটা তো খারাপ অবস্থা হয়ে যাবে সেটা তো ওনার বোঝার উত্তর যাবে। তখন আমি একটু বেশি, আমি তো আব্বুর সাথে সাথে ছিলাম, তো আব্বু দপ্তর করে গেল আমি জানি না ফ্রেশ হয়ে যেতে পারি আমি, আমি আগে আইনে শুয়ে তারপর শিক্ষারা শিক্ষারা মানুষজন ইয়া করে হসপিটাল না এখানে, তারপরে মানুষ এসে দূর থেকে দেখতে যায় না, 15 মিনিট অবস্থা করা লাগে করোনা ভাইরাস লাভ, এখানে তো কেউ 15 মিনিট অপেক্ষা করে না আইসে দেখতে হবে। তাছাড়া তো আমি তো আগে কী করে ফেলছি যেখান থেকে ভর্তি সেখান থেকে দইরা তুলে আনে আমি রাখি। তো কাজটা আমি বেশি করছি তো আর সবাই আর বাকিগুলো সবাই ফরে নাই, আম্মু আম্মুর সাথে থাকলেও আম্মু কিন্তু ফলো করছি, আম্মু হ্যান্ড স্যানিটাইজার আমার সাথে রাখি, আমি কিন্তু বলি না, আম্মু নিচ থেকে নিয়ে গেছি, আম্মু কিন্তু মাছও দিচ্ছে, আম্মু আবার কোনো কিছু করলে মানে আর আমি থাকতে তো আম্মু ধরা লাগতেছে না, এই জন্য তো আম্মু কিছু হয় নাই। আম্মু আমাকেই বলতো মানে কিছু একটা ধরলে তুমি এটা হাতে দাও, আমি বলি আব্বু করোনা কিনা মানে আমি আব্বুর করোনা হয় না ভাবছি কি যেন জানেন আপনি যেহেতু পুরো সমস্যা আছে এত এই বয়সের মধ্যে তুমি করোনা হইলে আব্বু তো যাবে না, মানে আমি এটা ভেবে মানে ওইটা ইয়ে করি। আর তাছাড়া নিচের বাইরে দেখতেছি না, হাসি দেখতেছি না, তেমন জ্বর দেখতেছি না। আচ্ছা জড় বস্তু তো যেগুলো জড় বস্তু জিনিসগুলো তো ভাইরাসটা বেশিক্ষণ বাঁচে না, অনেক সময় থাকে। বাঁচে না। ফার্স্টের দিকে দেখলে জরিপ আসছিল 7 দিন পর্যন্ত থাকে, তো কি আর এইটি হয় এমনিতেই হয়। হ্যাঁ না এটা অ্যাকচুয়ালি আমি হসপিটালে যা দেখছি আর কি। আপনার ওখানে করোনা রুগী খাওয়াই দিচ্ছে, সেবা যত্ন করছে, গা দিচ্ছে, সব কিছু করতেছে, ওদের ওখানে খাচ্ছে, ওরাও ওখানে খাচ্ছে, খাওয়াই দিচ্ছে, তারপরে গিয়ে থালা বাসন। তবে একটা জিনিস এটা শিওর হইবে আপনার সাবান হ্যান্ড স্যানিটাইজার এগুলোর উপরে মানে জীবাণু বাড়ছে। যদি আপনি যদি নাক মুখে হাত দেওয়ার আগে হাত দিয়ে যা করবেন করেন, আপনি যদি সাবান পানি দিয়ে যদি হাত ধুয়ে ফেলেন তাহলে আপনার ইয়ে হবে না, নাহলে ওখানে তো সিকিউরিটি সবসময় থাকে, ডাক্তাররা ওখানে যায়, ডাক্তাররা ওখানে আবার হ্যাঁ গ্লাভস ছাড়া ডাইরেক্ট সরাসরি মাছ একটা মাছ দিয়ে গ্লাভস ছাড়া যাচ্ছে গিয়ে করোনা রুগী সব তারে ওই যে অক্সিজেনটা দেখতেছে, লিখতেছে, পাশে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা রুগীর হাতে যাচ্ছে ওরা। ওই তো তারা 5 মিনিট পর করে হ্যান্ড স্যানিটাইজ করতেছে। হ্যাঁ তো এটা হলো আপনার হাত যদি নাক মুখে না যায় তাহলে চলবে। আর যদি কারো কপালে লেখা থাকে এমনি হবে। বিজ্ঞানীরা বলে 90 কিলোমিটার বেগে বলে ভাইরাস দিবে, ভারতের যে একটা নতুন একটা কি একটা পাইছে না, 90 কিলোমিটার স্পিডে দৌড়ায় বলে ভাইরাস। দৌড়ায় বলতে স্পিডে যায় আর কি, সামনে যদি কেউ থাকে তাহলে তার কোনো কোনো সময় যে স্পিডটা যাবে সেই স্পিডটা বুঝাইছে। হ্যাঁ ও কি 90 কিলোমিটার দৌড়তেছে না, কিন্তু যে গতিটা আছে ওটা 90 কিলোমিটার। হ্যাঁ মানে যে বাইরে হইতেছে এইটাই খুব দ্রুত ইয়া বাইরে, এটা তো 6 ফিট দূরে যায় পড়ে যাবো একাই, এটা তো 8 দূরে ইয়েতে যেতে পারবো না। আগে ছিল 6 ফিট পর্যন্ত আমি সীমানা দেওয়া যায়, এটা গ্র্যাভিটি 1 মিটার আর কি, 1 মিটার 3 ফিটের ভিতরে। এই সর্বশেষ বিজ্ঞানীকে স্বীকার করতে হবে কি জানেন, এটা আল্লাহ যাকে দেয় তাকে তার কাছে। চায়না বানাইলো এটা তো কোন বিজ্ঞানী কতগুলো প্রমাণ করছে যে চায়না বানাইছে, চায়না বানাইছে এটা।
তারপরে আপনার কাপড়গুলো শুকাই গেল, বৃষ্টি আসতেছিল, এগুলো শুকে ফেলা উচিত। এগুলো আপনার কাপড় মনে হয় শুকাইছে এগুলো না, আসলে এটা দিয়েছি। হ্যাঁ, ওইরকম ভিজার মতো মানে হয় নাই, একটু একটু শুকায় গেছে। আপনার কাপড় তো আপনার তো আপনার কাছে সব শুকায় গেছে। আপনার মোটামুটি প্যান্ট তো আসলাম তো একটু বেশিক্ষণ থাকবো। আমি এগুলো কি জন্য করছিলাম জানেন, ওই ছাগলের খাবার বানানোর জন্য গমের বীজ মাটি দিয়ে কাইতে দেব, কাইগুলা গাছের বীজ দেবো দেখার জন্য। এটা অ্যালোভেরা আরো অনেকগুলো আসলে দরকার আছে গড় করার সময় এই পাশ থেকে তিনটা গাছ কাটা হচ্ছে। তারপরে আপনার বাউন্ডারি করার সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ গাছ কাটা হয়েছে। আমার ফল ফল মানে আম গাছ, এই পাশে একটা আম গাছ ছিল, এত বড় আমটা ভুল, এত বড়, ভিতরের বিচিটা ঠিক এত বড়, একদম পাতলা, মানে একবারে মাংস মাংস বলতে কীরকম মাংস বড়ার মতো। এই আমটা আপনার রং ধরার মধ্যে একরকম, যে এইটার স্বাদ ভাববেন যে এভাবেই খাইতে হবে, আবার যখন পেকে যায় আর একটা স্বাদ, মানে মনে হবে যে এটা খাবো না, এভাবে খাবো না, এভাবে খাবো, এরকম মিষ্টি, কাঁচা মিষ্টি আর কি, মানে আপনার রং ধরা না, মিষ্টি থাকে ওই যে রং ধরা যে মানে পুরা ফাঁকা যায় না, রং ধরছে এরকমের মধ্যে অনেক মিষ্টি, আবার পুরা পাকলেও আরও মিষ্টি, আর দুই রকমই খেতে মন চায় এরকম মাছ। বাউন্ডারি দেওয়ার সময় এটা কেটে করা আগে এরকম এদের মতো না, আমাদেরগুলা ওই যে তখন ইয়ার ছিল বেড়াটা, ওই বাঁশের এরকম বেড়া কেউ দেয় না, এখন দেয় না, এই দামে বাঁশ দিয়ে ওরা এই বেড়া দিতে পারবে না, মানে একবার ওই যে বেড়া এত বড় হ্যাঁ, মানে বাঁশের বেড়া, ওই যে ওরা যেভাবে দিছিল এরকম না, আরেকটু ইয়ে ছিল আর কি, এরকম বেড়া দিয়ে বিরাট এগুলাতে আরো টাকা বেশি যাইত, টাকা বেশি যাইত,
প্রতি বছর দেওয়া লাগতো রাস্তাঘাটের মধ্যে, এটা হাফ তো। তারপরে রাস্তা ফাঁকি তো, এই রাস্তাটা এখানে ব্রিকফিল্ড ছিল, বিভিন্ন বাইরে মানুষ আসা যাওয়া করতো, হাঁটতে হাঁটতে এভাবে মাথাটা এভাবে রাখতো, ফিরে ফিরে তাকাইতো আর। তখন আমরা আগে বাড়ি করার আগে ওয়াল, চারের পাশে ওয়ালটা দিই। ওয়ালটা তো সুন্দর হয়েছে, এটা করতে তো টাকা লাগবে অনেক। না তখন আমরা তো বাড়ি করিনি, অনেকে বলছিল তো, মানে কি সবাই তো আগে বাড়ি করে, বাড়ি করার পরে না চারের পাশে ওয়াল, আমরা বাড়ি করার আগে ওয়াল দিই। জায়গা রাখছি। না বাড়ি করার আগে ওয়াল দিয়ে দিচ্ছি, মানে অনেক টাকা গেছে, ওই টাকা দিয়ে 300 বিল্ডিং একটা করে যাচ্ছে। হ্যাঁ, ওয়াল করতে তো অনেক আপনার গেটটা দিয়ে তো প্রায় 1,80,000 টাকা মতো গেটটাও তো সেই করছে না। খরচ হয়েছে, ডিজাইন যেরকম হবে হোক খরচ। এদিকে সবার বাসায় ইয়ে আছে, গেটটা সেই করে করে। গেট খুব টাকা খরচ করে গেট মিলাতে থাকতাম, ওদিকে দেখতাম অনেক সব বাসায় মোটামুটি গেট। ও বিয়ে বাড়ির মধ্যে আর গেট লাগে না। গেট করতে যদি 2 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা অর্ধেক ছাড় দিয়ে যেত। না, অনেকে আপনার কম, অনেক কম বাড়ি আছে আপনার 5.5 গিরা দিই, ধরেন যে এরকম কতগুলো বসত বাড়ি আশপাশে আছে, এগুলো গিরা দেয় না অনেক, রাস্তা মেন রুটটাতে আমরা ঠিক 5.5 দিই। এগুলো না আমরা বুঝাইতে পারি না, আমি অনেকবার বুঝাই আমার সাথে, এগুলো এক ভাগে 10 হাত করবে না, বলি যে তোমরা সামনের রাস্তাটা এই ওয়াল করে দিয়ে দাও। 3 কতগুলা দেয়, 1 বছর যায় না। ওরা দুই 4 বাড়ি করছে, এটা এরকম কোনায়, ওইটা ওরকম, এটা যদি একটা কোনায়, ওইটা ওই পাশে কোনায়, যেটা মাঝখানে একটা কত বড় সুন্দর প্লেস থাকতো, মাঝখানে যদি রুট করতো, ওই পাশের জায়গা ও কত দাম। ওদিকেও আছে। ওইদিকে ওই পাশে অনেক অনেক জায়গা আছে, ওই পাশে যে খালি জায়গাটা আছে পুরোটা, ওখানে আমার এরকম একটা ইয়ে আছে তো, আপনার ঘর করার মতো, ওদের সবার এক একটা আছে। রোহিঙ্গা বসাই দিতে আর কি। ওদিকে ভাড়া দিচ্ছে। ভাড়া দেয় না। ইঞ্জিনিয়ারের কি অবস্থা? ভালো গেছে। যাবত নেই নেই। এর আগে ভালোই ছিল। উনি তো খুব সেফে থাকতো। উনি যখন এখানে ছিল 5 বছর আগে না, রুমে সরাসরি ঢুকা যায় না, রুমে সরাসরি ঢুকা যায় না, ফোনে বাইরে 3 বছর রেখে দেওয়ার পরে মনে হয় 10-12 ঘন্টা রাখ, এরপরে যে আমাদের যে ডক্টর যে ছিল একটা, যে হসপিটাল ভর্তি আছে, সে আমাদের বলতো যে এক বাসায় মানে সুদ দিবে আর কি, মানে হেক্সিসল দিয়ে স্প্রে করতে করতে দরজার যে আছে, যে টান দেয়, এটা যে ভেঙে লাগে, মানে এটা যখন জং করে ভেঙেছে, এত করতো। আর আমাদের সেই খুব বেশি যারা করছে তাদের কিন্তু এইটাই এটাই দেখলাম যারা বেশি ওই যে বেশি বই করলে ওই গাঁতে পড়ে। এটা আমরা আর কিছু বলতে পারতেছি না, আমাদের যখন হয়ে গেছে। আপনি কিছু বললেন না, আপনার হয়ে গেছে শেষ। তো হয়ে গেছে। তো কিছু শিখলাম, আর তাছাড়া আমি করোনা ভাইরাস নিয়ে করোনা ভাইরাসের এত হিসাব করিনি। এখানে একটা কথা কইল, ইনসাল্ট করে নাই। আমি এটারে এত ইয়া করি নাই তো, যারা এরকম বেশি ইয়া করছে তাদেরকে ধরছে, আমাকে ধরছে, আপনার সেকেন্ড আমাকে ধরছে আমার ইচ্ছা করে।
আব্বুরে ধরছে তো, আব্বুরে, আব্বু থেকে আমার কাছে ট্রান্সফার হয়েছিল, কিন্তু এটা আমারও হয়েছে ধরনের। আচ্ছা আপনারা কখনো এই পাহাড়ে যান নাই কখনো? গেছি তো। সে পাহাড়ে উঠছেন কখনো? ও, আমার ওখানে ওই পাহাড়ের ভিতরে আমরা একটু ছোটো ছিলাম এই জন্য রাখতে পারি নাই। এই যে গাছ কতগুলো আছে না, 2008 সাল, না আরো আগে, আর এটা 2000 সাল সম্ভবত। বাগানটা হয়েছে 2003-4 সাল, ওই যে অংশীদারি বাগান, যে বাগান আছে না ওখানে গাছ লাগাইছে না সব পাহাড়ের মধ্যে। আপনার ক্যাম্পের পুরান ক্যাম্পের মধ্যে পিছনে পিছনে আছে তো গাছ কাটা কেটে এগুলো যাবে। অংশীদারি বাগান বলে এখানে। আপনার অংশীদারি বাগান বলতে এখানে এটা 20 ভাগ, 20 ভাগের মধ্যে আপনার সরকার 50%, পাবলিক 50%। ওইখান থেকে ওই গাছগুলো কাটটা 100 টাকার মধ্যে আপনার 45 টাকা সরকার নেবে, আর 45 টাকা পাবলিক নেবে। তো আর 10 টাকা ওইটার খরচা কাটবে। এটারা বলছে নাম দিচ্ছে অংশীদারি। 45 টাকা পাবলিক নেবে, আর 45 টাকা সরকার নেবে, আর 10 টাকা থাকবে না, 10 টাকা ওইখানে এটা খরচা কাটবে। আচ্ছা তো এখানে মানে কি মানে লিজ দেওয়ার লিজ দেওয়ার মতো ওখানে এরকম আপনার 45 একর না কত জানি ওখানে বাগান করছে, ওগুলো গাছ লাগাইছে সরকার, সম্পূর্ণ সরকারের খরচ লাগাইছে, সম্পূর্ণ সরকারের খরচ লাগাইছে। এটা রক্ষণাবেক্ষণের ব্যাপার জন্য ওই পাবলিক স্থানীয় যারা এগুলো বুক করতো আগে থেকে, এরকম দেখে দেখে যে যাদের দ্বারা এই বাগান রক্ষা হবে সবগুলো তো ফরেস্ট ডিপার্টমেন্টে রক্ষা করতে পারবে না। তো ওখানে আবার ওই যে 20 ভাগের যে লোকগুলো ছিল ওখানে 10 ভাগ দিছে পুরা ভাগ, আর 10 ভাগের অর্ধেক অর্ধেক করে 2 জন করে দিছে, মানে মোট 30 সদস্য। এখানে 10 সদস্য ফুল ভাগ, আর 10 ভাগকে 20 ভাগ করছে। এভাবে 30 জন নিচ্ছে, 30 জন থেকে আবার মাসিক হিসেবে পাহারাদার রাখছে এখানে, মানে এই গাছগুলো পাহারা দেবে। কি গাছ? এই জীবন পাতা যে এগুলো বলে 81 গাছ, এগুলো এগুলা গৌরী গাছ, দামি গামারি গামারি গাছ বলে যে দামি গাছ এগুলো পানি চেয়ারের গাছ। পানি ছাড়া। তো এরকম একটা বাগান। এর আগে আমার মানে একটা জায়গা আপনার প্রায় 30 খানি মতো হবে, এরকম একটা জায়গা মানে জঙ্গল খাইটা। এটা আব্বুরে পরামর্শ দিয়েছিল আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের, ওই যে এসিলের কী বলতো যে এগুলো ফরেস্টের যেটা খানাবাড়ি যেটা বড় থাকে এটা আর কি। ও মানে পরামর্শ দিয়েছে, তো ওখানে তো অনেকগুলো খালি জায়গা পড়ে থাকে, তো আপনার ওখানে তো বাগান টাগান করতে পারে। ওই ফেফে আছে না, ওই ফেফে না পেয়ারা, হ্যাঁ পেয়ারা আম এরকম প্রায় 1800 মতো পেয়ারা গাছ লাগাইছে, 800 আম গাছ লাগাইছে। তারপরে আপনার লেম্বু গাছ লাগাইছে অনেকগুলো, লিচু গাছ লাগাইছে 20-50টা। এরকম একটা প্রায় বড় এরিয়া, 30 খানি বলতে আপনার অনেক বড়, অনেক বড় এরিয়া। এরকম আবার এগুলো লাগাইতে ফাঁক ফাঁক করে লাগাইতে হইতো, এতগুলো গাছ লাগাইছে। তো এগুলো লাগাইয়া মানে কীরকম জঙ্গল কাইটটা প্রায় ওই টাইমের প্রায় লাখ-1.5 লাখ টাকা গেছে। ওই জঙ্গল কাইটটা এগুলো গোপন করছে, গোপন করার পর ফাঁস করছে, মানে এতটুকু হয়েছে। এই অবস্থার মধ্যে এতটুকু সারা লাগাইয়া এতটুকু হয়েছে, 1-1.5 বছর গেছে। ওই অবস্থার মধ্যে অংশীদারি বাগানের অর্ডার হয়ে গেছে। অংশীদারি বাগানের অর্ডার যখন হয়ে গেছে পুরো মানে ওই এলাকাটা ওই যে বলছি যে ওই সিস্টেমে বাগান করে দেয়। মানে এখন তো সরকারি জায়গা আমরাও ওদের রেখে দিতে পারি, কিন্তু আমরা শুধু ছিলাম এই জন্য। এই অবস্থা যদি হইতো তাহলে একটা মানে বুদ্ধি করতাম কীরকম, ওই মাঝখান থেকে ওদের গাছ ওরা লাগাই চলে গেছে, আমরা মাঝখান থেকে যদি মোড়া গাছগুলো কাইটা কাইটা পাতলা করে ফেলতাম, দিয়ে একটা রাখতাম এরকম করে যদি আমাদের বাগান আমরা তুলে ফেলতাম, তাহলে সরকার আমাদেরকে কী করতে পারতো না। তখন ওদেরকে কিছুটা ম্যানেজ করা যায়, কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে ম্যানেজ করা যায়। তখন আমার বাগানটা যখন উঠে যাবে তখন সরকার আমাকে গাছ কাটার জন্য কী করতো না, অর্ডার আসতো না। কিন্তু আমরা আমাদের মানে জিনিসটাও আমাদের একটা সম্পদ হয়ে যেত, কিন্তু সেটা হয় নাই কারণ আব্বু একা ছিল। আব্বু
মাথা সব কেটে ফেলতে হয়েছে এটা পরিষ্কার না না এমনি রেখে চলে আসি এগুলো কি আনার নাই অনেক পেঁপে গাছে কোনো আছে অনেক আম গাছে কোনো আছে তাহলে থাকবে সব গাছে তো না আমাদের এই মাইন্ডের এই অবস্থা এই বয়সে যদি হইতাম তাহলে তো অবশ্যই গুলো রেখে দিতাম এগুলো যে কলসিবাড়িতে ওখানে বাঘ একটা দিছে পুরা বাঘ একটা দিছে তাদের তো ছিল আপনার থাকবে কাগজ এটা তো কথা ছিল 10 বছর 10 বছর কিন্তু এখন তো 12 12 14 বছর হয়ে গেছে যে এখন কাটার কোনো নাম নেই এটা তো সুরে সাতটা খেয়ে ফেলছে এখানে ওই বাগানটা নিয়ে লাভবান হয়েছে কারা জানেন যাদের ওখানে ওইরকম ওইসব লোকের খাদের বাগ আছে যারা যারা এমনিতে পাহাড়ে যায় এমনিতে পেশাগতভাবে গাছ কাটে হ্যাঁ তা নিয়ে ওখানে গিয়ে অভ্যস্ত এদের লাভ হয়েছে এরা গিয়ে ওখানে দেখনা নামে একটা চুরে গাছ কেটে ফেললে ওরা দুটা কিনে নিয়ে একটা গাছ ওখানে দিয়ে দিলে আর দুইটা গাছ ওরা বাড়িতে নিয়ে আসে এরকম আমরা আমাদের এই অভ্যাসটা নাই আমরা ওখানে যাইও না আমাদের পুরা বাঘও আছে আমরা একটা ডালও পাই আমাদের দুই রকমের প্রতিনিধি আমার এখানে পুরাতন ক্যাম্পে শ্বাসে জমি সাতখানি এক চোখ সাতখানি ওই জমিতে চাষ করলে আমাদের পুরা জমি হ্যাঁ ওইটা নিয়ে নিয়েছি এই বাগানে এত বড় একটা 30 কানি একটা বাগান এটা জমি না এটাতে এমনি ধরেন যে বাগান ওইটাও নিয়ে গেছে তাহলে অ্যাকচুয়ালি আমাদের সরকারি ছিল সরকারি ছিল 30 কানি এইটাও সরকারি ছিল আপনার সরকারি বলতে আপনারা ক্যাম্পে যান না ওখানে বাজার যেটা আছে টাওয়ারের যে বাজারটা আছে বাজারের পিছনে যে বসত বাড়ি আছে আপনি টাওয়ারে যাইতে ঢুকতে ওখানে যে বিল্ডিং করছে যে এখন যে সাউথে না সিম কার্ডের এই পাশে রাস্তার এই পাশে সবগুলো জমি রিজার্ভ মানে সরকারি সবগুলো বসতি হয়েছে সবগুলো সরকারি কিন্তু সরকারি হইলেও এটা যখন বসতি হয়ে গেছে টিলার মতো অনেক বড় বড় এরিয়া অনেক বছর ধরে ওরা ওখানে বসবাস করতে বাড়ি ঘর সাত বাস কলা সব কিছু করতেছে কিন্তু জায়গাগুলো বন্দোবস্তি হয়নি সবগুলো রিজার্ভ জায়গা মানে সরকারি জায়গা হ্যাঁ তো এখন এগুলো ওইরকম সরকারি জায়গা ছিল কিন্তু কোলা বিল ছিল কিন্তু একটা বসত বাড়ি ঘর উঠানোর মতো সরকারের অভাব এটা এটা বন্দোবস্তি দিচ্ছে না একসময় তো বন্দোবস্তি দিয়ে দেয় বন্দোবস্তি এখন বন্ধ সরকারি খাল জমি ওরা উদ্ধার করলে কোনো অনেক জায়গা বের হবে অনেক জায়গা এক একটা বিলের মতো অনেকখানি আপনার রাস্তার পূর্ব পাশে 3 তলা একটা বাড়ি আছে না তিনতলা বাড়ি পুরা জমি সরকারি এটা হচ্ছে এই বাড়ির তলায় ছিল একটা সরকারি পুকুর এটা ওরা বরাদ করে একসময় একজনে খাইতে দখল হিসেবে ওরা করে ফেলছে নাহলে এগুলো সরকার যদি টানবে বন্দোবস্তি ওরা করতে পারবে না বৃষ্টি আসার মতো লাগতেছে কিন্তু গরম গরম
দুপুরে বাদ দিতে গেছিলাম সকালে আমি 3 টাইম যাচ্ছি সকালে নাস্তা দিই ভাই যে খাবার মানে নেয় না এখন এটা নিয়ে আমি জিজ্ঞাসা করি না বলবো না। এখন যদি বাদ গুলা দিতে না যাই বলবে যে আমার মানে কাউন্টার দিতে আছে এগুলো আবার ওই যে মেয়েদেরকে বলবো ওরা এটা নিয়ে টানাটানি করবে আমার বাসা আমি বাঁচেছি আর কি। বাইক শুধু ও মনে হয় ওই শাঁসা নির্বাচন করতেছে ওটার সাথে ঠিক আছে আচ্ছা বেশিরভাগ যে মোটরসাইকেল চেহারার সাথে একটু মিল আছে কিন্তু কি শুরু হিসাব 21 তারিখ ডেট দিয়েছিল আবার সামনে। রেফারেন্স 21 তারিখ আস্তে আস্তে আবার কি হয় সেটা 21 তারিখের আগে দেখা যাবে। 14 তারিখের পরে বলতে পারবো 21 তারিখ দিলে তো অনেক দিনের সময় দিবে আর একটু সময় দেয় না সময় দিন কিন্তু ওরা প্রসারণার টাইম দিচ্ছে প্রসারণা 21 তারিখ টার্গেট মানে সব টাইম দিয়ে দিচ্ছে ডেট দিয়ে দিচ্ছে কিন্তু প্রসারণা মাইকিং টাইম করতে পারবে 14 তারিখ থেকে। ওই 14 তারিখ যদি মাইকিং শুরু হয়ে যায় তাহলে 21 তারিখ নির্বাচন চলতেছে আর যদি 21 তারিখ 14 তারিখ যদি আবার মাইকিং বন্ধ করে দেয় তাহলে 21 তারিখ আর হচ্ছে সেটা তখন বলা যাবে হওয়ার সম্ভাবনা নাই হুম? নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই এখন যেভাবে চলতেছে এভাবে চলতে হয়ে যাবে আর আপনার নির্বাচনটা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া 80% ইন্ডিয়ারই পাওয়া গেছে পঞ্চাশটা আর কি আপনার কোন একটা গবেষণা হটস্পট হিসেবে সামনের জন্য হটস্পট বাংলাদেশ হ্যাঁ এই যে আমি তো চলতেছে রাজশাহীতে চলতেছে নওগাঁ ইয়েতে নাটোর চলতেছে হটস্পট কিছু এলাকায় কোনো আছে ওই যে বর্ডার এলাকায় বর্ডারটার বলতে কি ওইদিকে যে কীভাবে হইলো হঠাৎ করে ওইদিকে লকডাউন পুরোটাই বিক্রি করে দিচ্ছে এটা বাংলাদেশে এই যে আজকে একটু আগে আমি দেখলাম যে যতগুলা সিমেন্ট পাওয়া গেছে তার 80% হলো ইন্ডিয়ার ইন্ডিয়া উঠলে তো খুব ঝামেলা তাইলে হবে না নির্বাচন আমার মনে হয় না হবে দুঃখ দুঃখ করে যদি হঠাৎ করে বাড়া শুরু হয়ে যায় এটা বাড়লে তো তাপ করে পারে আর আর ওরা কক্সবাজারে দেখলাম 30-31টা নর্মাল রেড তারপরে ইউরোজন অনেকগুলো করছে তো সব মিলে ওখানে সহানিক মানুষেরই চিকিৎসা করতে পারে তো আর বাকিগুলো আপনার আইসিইউ কিন্তু নাই আইসিইউ থাকবে 10টা থাকতে পারে এই তো একটা হসপিটালে 10টা করে থাকে সব এইগুলো 10টা দিয়ে কিছু হয় না না করোনার জন্য 10টা করছে আর 10টা হয়তো মেন হসপিটালে একটু অন্য রুগীর জন্য লাগবে ওটা শুধু করোনার জন্য সবগুলো ছেড়ে দিলে হবে না হসপিটালে তো আপনার অন্য রুগীর সংখ্যা আরও বেশি এমন কোনো হসপিটাল নাই আপনার এটা কক্সবাজারে 250 শয্যা রুগী না কম খরচ হলে 1000 টাকা দিয়ে দেবে আমি আপনার সিলকুড়িতে যখন পড়তাম ওটা ছিল আপনার টার্সিয়ার লেভেল হসপিটাল মানে বিভাগে হসপিটাল বাকে টার্সিয়ার লেভেল বলা হয় 1000 বেডের হসপিটাল থেকে বড় হসপিটাল 1000 বেডের